আজকের টপিকস হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ এমআরআই, অর্থাৎ এমআরআই মেশিনটা কিভাবে কাজ করে এবং ছবিগুলো আসলে কিভাবে তৈরি হয় মেশিন থেকে, কিভাবে কম্পিউটারে ছবি আসে। এটা আসলে মূলত বেশিরভাগই ফিজিক্স রিলেটেড, অর্থাৎ আমাদের শরীরের যে হাইড্রোজেন আছে, আমাদের যে তরল ওয়াটার আছে আমাদের শরীরে, ওয়াটারের ভিতর যে হাইড্রোজেন অ্যাটম আছে, ওই অ্যাটমটা আসলে ম্যাগনেটের ভিতরে কিভাবে কাজ করে এগুলা নিয়ে আলোচনা হবে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে শুরু করি। তো প্রিন্সিপালের প্রথমেই আমাদের জানতে হবে যে যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। হ্যাঁ, আমাদের মানব শরীরে, মানব দেহে বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোজিশন আছে। যেমন এটার মধ্যে আছে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম। এগুলা ছাড়াও আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। তো এখন এই কেমিক্যালের ধর্মগুলাকে কাজে লাগে কিভাবে এমআরআই থেকে ছবি পাওয়া যায়। এখন সব কেমিক্যাল কি একই রকম আচরণ করে চুম্বকের ভিতরে আনলে? তা না। এখানে হচ্ছে atoms of some of these elements have odd number of protons in their nuclei possesses magnetic properties। অর্থাৎ যেসব কেমিক্যালের অ্যাটমে বেজোড় সংখ্যক প্রোটন থাকে সেগুলাই ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। সব কেমিক্যালের এক প্রোটন কিন্তু বেজোড় সংখ্যক না, জোড় সংখ্যক প্রোটন থাকে অনেকগুলা। কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলার অ্যাটমে প্রোটন সংখ্যা হয় বেজোড় সংখ্যা, তো সেগুলাই ম্যাগনেটিক প্রপার্টি ধারণ করে। তারপরের প্রিন্সিপালটা হচ্ছে দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ of these protons have been utilized to produce magnetic resonance signals and images। তো এই এই ধরনের প্রোটনের, অর্থাৎ যেসব প্রোটনের বেজোড় সংখ্যক প্রোটন আছে, যেসব অ্যাটমের, ওই প্রোটনের গুলা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ থাকে। এবং এই ম্যাগনেটিক প্রপার্টিজ অর্থাৎ চুম্বকীয় ধর্ম, এই ধর্মটাকে কাজে লাগিয়ে এই ম্যাগনেটিক রেজোনেন্স সিগন্যালটা পাওয়া যায়। এবং ওই সিগন্যালটাকে কাজে লাগিয়ে ইমেজ গুলা তৈরি করা হয় কম্পিউটারের মাধ্যমে। The most abundant of these present in the human body are the protons of hydrogen atom in the form of water and various other organic compounds such as fats, fluids, cholesterol, etc. অর্থাৎ আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। কারণ হাইড্রোজেন অ্যাটমটা আমাদের শরীরে পানি আকারে থাকে। আবার এছাড়াও বিভিন্ন জৈব উপাদান হিসেবে আমাদের শরীরে থাকে, যেমন চর্বি হিসেবে, তারপর কোলেস্টেরল হিসেবে। এই হিসেবে কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোজেন আমাদের শরীরে থাকে। এই হাইড্রোজেন, মূলত এই হাইড্রোজেন অ্যাটমটাকে কাজে লাগিয়ে ম্যাগনেটিক ইমেজিং যে ছবিগুলো পাওয়া যায়। এখন হচ্ছে যে হোয়াট কাইন্ডস অফ নিউক্লি ক্যান বি ইউজড ফর এমআরআই, এনএমআর, অর্থাৎ কোন কোন ধরনের প্রোটনের নিউক্লিয়াসকে এই ম্যাগনেটিক রেজোনেন্স হিসেবে ব্যবহার করা যায়। তো নিউক্লিয়াস নিডস টু হ্যাভ টু প্রপার্টিজ, মানে দুইটা ধর্ম অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে চার্জ। অর্থাৎ সেই প্রোটনটা অবশ্যই স্পিন থাকবে, মানে ঘুরতে থাকবে, এবং প্রোটনের একটা চার্জ থাকবে, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ একটা চার্জ থাকবে। নিউক্লিয়ার মেড অফ প্রোটনস এন্ড নিউট্রিয়নস। তো একটা অ্যাটমের নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং এই দুইটাই ঘুরতে থাকে, অর্থাৎ বোথ হ্যাভ বাট প্রোটনস হ্যাভ চার্জ। নিউট্রনের কোনো চার্জ থাকে না, কিন্তু প্রোটনের একটা পজিটিভ চার্জ থাকে। তো pairs of spins tend to cancel, so only atoms with an odd number of protons or neutrons have spin। অর্থাৎ যদি প্রোটন এবং নিউট্রনের সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে তাহলে একটা আরেকটার যে চার্জটাকে ক্যান্সেল করে দেয়। কিন্তু যদি একটা অ্যাটমের প্রোটন সংখ্যা বেজোড় হয়
তখন দেখা গেছে একটা প্রোটন থাকে, যে প্রোটনটা কিন্তু ক্যান্সেল হয় না, যে প্রোটনের ধর্মটা নষ্ট হয় না। ধরি যে একটা প্রোটনে যে একটা অ্যাটমে নিউক্লিয়াসে 5টা প্রোটন আছে। তো 5টা প্রোটনের মধ্যে দেখা গেছে যদি দুইটা দুইটা 4টা ধরা হয়, এই দুইটা দুইটা একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করে তাদের ধর্মটা নষ্ট করে দেয়, কিন্তু এই দুই জোড়ার পরে আরেকটা যে অতিরিক্ত প্রোটন থাকে, এই প্রোটনটা কিন্তু সে তার চার্জটা অ্যাক্টিভ থাকে এবং সে ম্যাগনেটের মতো আচরণ করে। তো এটা যদি আমি একটা অ্যাটমের প্রোটন চিন্তা করি, একটা প্রোটন বা একটা হাইড্রোজেন প্রোটন চিন্তা করি, তাহলে এই প্রোটনটা কিন্তু ঘুরতে থাকে, এবং যখনই ঘুরতে থাকে এবং যেহেতু এটার একটা চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে, তাই এই প্রোটনটা একটা ছোট একটা ম্যাগনেটের মতো আচরণ করে। অর্থাৎ এই প্রোটনটার একটা নর্থ মেরু একটা সাউথ মেরু থাকে। অর্থাৎ ঠিক আমাদের পৃথিবীর মতো, যে আমাদের পৃথিবীটা যেমন ঘুরতে থাকে এবং পৃথিবীর একটা চৌম্বকের মতো আচরণ করে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। অর্থাৎ পৃথিবীরও একটা নর্থ মেরু এবং সাউথ মেরু আছে। ঠিক আমাদের হাইড্রোজেন অ্যাটমটাও ঠিক একই রকম। হাইড্রোজেন অ্যাটম না, হাইড্রোজেন প্রোটনটাও যে পজিটিভ চার্জ আছে এবং ঘুরতে থাকে, যার কারণে একটা ম্যাগনেটের মতো আচরণ করে। এখন যে আমাদের শরীরে তো অনেক ধরনের কেমিক্যাল আছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ফ্লোরিন, সোডিয়াম, বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, কিন্তু এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি আমাদের শরীরে আছে। অর্থাৎ ন্যাচারাল অ্যাবান্ডেন্স 99.98। আমাদের শরীরে প্রায় 99.98% হচ্ছে হাইড্রোজেন, এবং এটার ম্যাগনেটিক সেন্সিটিভিটি হচ্ছে 100%। 100 এর কাছাকাছি কিন্তু অন্য কোনো কেমিক্যাল নাই। দেখা গেছে কারো ন্যাচারাল অ্যাবান্ডেন্স আছে কিন্তু আবার সেন্সিটিভিটি কম, কিন্তু হাইড্রোজেন প্রোটনটার সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্স এবং সেন্সিটিভিটি। তো এজন্য হাইড্রোজেন প্রোটনটাকে কাজে লাগিয়ে এমআরআই মেশিনে আমরা ছবি তৈরি করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে প্রিসিশন ফ্রিকোয়েন্সি অফ কমন নিউক্লি। তো প্রিসিশন হচ্ছে যে ঘোরা, অর্থাৎ কত দ্রুত ঘুরতে পারে একটা প্রোটন। তো সেটা হচ্ছে প্রিসিশন, এটা দেখাবো একটু পরে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আনলে একটা কেমিক্যালের প্রোটনটা কত দ্রুত ঘুরতে পারে, সেটা হচ্ছে প্রিসিশন। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াসের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 1.5 টেসলা, এমআরআই তে হচ্ছে 63.86। অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে হাইড্রোজেন প্রোটনের প্রিসিশন। এখন রেজোন্যান্স এট 1.5 টেসলা, অর্থাৎ 1.5 টেসলার ভিতরে একটা প্রোটনের রেজোন্যান্স অর্থাৎ ঘোরার ক্ষমতা কতটুকু, সেটা বের করতে হলে একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে লারমোর ফ্রিকোয়েন্সি ইনটু 1.5। অর্থাৎ লারমোর ফ্রিকোয়েন্সি দিয়ে যদি 1.5, অর্থাৎ আমাদের যে এমআরআই মেশিনের টেসলা বা স্ট্রেন্থ যদি গুণ করা হয়, তাহলে ওই অ্যাটমের বা প্রোটনের রেজোন্যান্স পাওয়া যায়। তো লারমোর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আর লারমোর ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এটা প্রতিটা কেমিক্যালের একটা নির্দিষ্ট লার্নার ফ্রিকোয়েন্সি থাকে। তো এখন আমরা হাইড্রোজেন অ্যাটম সম্বন্ধে আরো বিস্তারিত জানবো। আচ্ছা, এটা হচ্ছে ধরি আমরা একটা হিউম্যান বডি। হিউম্যান বডির ভিতরে আমাদের আসলে 70% কিন্তু পানি থাকে। তো বডি ইজ কম্পোজড অফ 70% অফ ওয়াটার। আর ওয়াটার মানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো অক্সিজেনটা তো আমরা এমআরআই তে কাজে লাগাই না, হাইড্রোজেনের যে ম্যাগনেটিক প্রপার্টিজ ওটাই আমরা কাজে লাগাই। তো MRI relies on the magnetic properties of a hydrogen atom to produce images। তার মানে একটা হাইড্রোজেন অ্যাটমের চৌম্বকীয় যে ধর্মটা কাজে লাগিয়ে যে এমআরআই ইমেজ গুলো তৈরি করা হয়। এখন হাইড্রোজেন অ্যাটম যদি আমরা দেখি যে আসলে হাইড্রোজেনের প্রোটনটা আসলে কিরকম থাকে, হাইড্রোজেন নিউক্লিয়াসটা,
হাইড্রোজেন নিউক্লিয়াস ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল প্রোটন, অর্থাৎ হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা সিঙ্গেল প্রোটন থাকে এবং এটা একটা পজিটিভ চার্জ, প্রোটন অবশ্যই পজিটিভ চার্জ, এবং এই প্রোটনকে ঘিরে একটা নেগেটিভ ইলেকট্রন ঘুরতে থাকে। স্পিনিং চার্জ পার্টিকেল, অর্থাৎ এই প্রোটনটা ঘুরতে থাকে এবং প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক মোমেন্ট। তো যেহেতু এটা একটা চার্জ আছে এবং এটা ঘুরতে থাকে, তার মানে এটার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। The protons possesses a positive charge, অর্থাৎ প্রোটনের একটা পজিটিভ চার্জ আছে, ধনাত্মক চার্জ আছে, এবং like the earth they are constantly turning around on an axis and have their own magnetic field, অর্থাৎ পৃথিবীর মতো তারা তাদের নিজ অক্ষ বরাবর ঘুরতেছে এবং তাদের নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, অর্থাৎ প্রতিটা হাইড্রোজেন প্রোটনের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তারা ঘুরতে থাকে। পৃথিবী যেমন ঘুরতে থাকে, পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক তেমনি হাইড্রোজেন প্রোটন গুলো ঘুরতে থাকে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং তার একটা ম্যাগনেটিক মোমেন্ট। এই যে অ্যারো দিয়া যে ডিরেকশন বোঝানো হয়েছে, অর্থাৎ এই ডিরেকশন অর্থ তার ম্যাগনেটিক মোমেন্ট। তো এটা হবে নর্থ এবং এটা হবে সাউথ। স্পিন হচ্ছে, স্পিন জিনিসটা কি? স্পিন হচ্ছে ঘোরা। আমরা যে ক্রিকেট খেলায় বলি যে স্পিন বল করে, স্পিন বল যে ঘুরে পড়ার উইকেটে পড়ার আগ পর্যন্ত কিন্তু ঘুরতে থাকে, সেটা হচ্ছে স্পিন। The protons, neutrons, electrons, and other particles possesses a remarkable characteristic known as spin. অর্থাৎ স্পিন যে শুধু প্রোটনের স্পিন আছে তা না, প্রোটনও ঘুরে, নিউট্রনও ঘুরে, ইলেকট্রনও ঘুরে, সবকিছুই কিন্তু ঘুরতে থাকে, তার নিজ অক্ষ বরাবর ঘুরতে থাকে। এখন প্রোটন সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানি যে অল ম্যাগনেটিক ফিল্ডস আর দ্য রেজাল্ট অফ চার্জ ইন মোশন। তো একটা চার্জ যখন গতির উপরে থাকে তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। The nucleus of an atom has a magnetic moment when it has an odd number of protons or neutrons. তো এটা আমি আগেই বলছি যে একটা অ্যাটমে যখন বেজোড় সংখ্যক প্রোটন থাকে তখনই ওই প্রোটনটার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে। সিঙ্গেল প্রোটন ইন হাইড্রোজেন ইজ স্ট্রংগেস্ট ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমে যে একটা প্রোটন থাকে সেই প্রোটনটা সবচেয়ে বেশি শক্তিশালী ম্যাগনেটিক ইফেক্ট আছে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো এটা যদি আমরা একটা হাইড্রোজেন প্রোটন চিন্তা করি এবং এই প্রোটনটা এই দিকে তার নিজ অক্ষ বরাবর ঘুরতেছে, তো যখনই ঘুরবে তখনই তার একটা ম্যাগনেটিক মোমেন্ট হবে, অর্থাৎ তার একটা ডিরেকশন থাকবে, তার একটা নিজ অক্ষ থাকবে, ডিরেকশন থাকবে। এবং ঠিক যদি আমরা একটা ম্যাগনেটিক বার কল্পনা করি, তো ম্যাগনেটিক বারের যেমন একটা নর্থ এন্ড এবং একটা সাউথ এন্ড আছে এবং একটা এই ম্যাগনেটিক বারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক তেমনি এই প্রোটনটারও একটা নর্থ পোল, এইটা হচ্ছে নর্থ পোল, এবার সাউথ পোল আছে এবং এর চারপাশে ছোট হইলেও অনেক ক্ষুদ্র একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন আসি প্রিসিশন কি। The protons spins around the long axis of the primary magnetic field, that is precision. এখানে একটু বোঝার ব্যাপার আছে যে একটা হচ্ছে যে প্রোটনটা কিন্তু তার এই নিজ অক্ষ, যেটা এই অক্ষ লাইন বরাবর ঘুরে, এটা একটা ঘোরা, এটা প্রিসিশন না। প্রিসিশনটা হচ্ছে যখন আমরা চিন্তা করি যে বিও এই অ্যারোটা, এই অ্যারো চিহ্নটা হচ্ছে আমাদের যে মেশিনের যে ম্যাগনেটিক ফিল্ড আছে তার ডিরেকশন। আমাদের মেশিনের যে ম্যাগনেটিক ফিল্ড আছে ওই ম্যাগনেটিক ফিল্ডের কোন ডিরেকশনে আছে, ধর এই বিও হচ্ছে আমাদের যে মেইন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো এই ডিরেকশনকে কেন্দ্র করে এই অ্যাটম গুলা, হাইড্রোজেন প্রোটন গুলা কিন্তু এই ডিরেকশনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে যদি আমি পৃথিবীর কথা চিন্তা করি, যে পৃথিবী কিন্তু তার নিজ অক্ষের দিকে কিন্তু ঘুরতেছে, যার কারণে যেই ঘোরার কারণে দিন রাত হয়। কিন্তু আবার কিন্তু পৃথিবী কিন্তু আবার সূর্যের চারিদিকেও ঘুরতেছে, মানে নিজে তো ঘুরতেছে আবার সূর্যের চারিদিকেও ঘুরতেছে।
তো এইটাকে আমরা প্রিসিশন হিসেবে ভাবতে পারি। মানে সূর্যের চারিদিকে ঘোরার ফলে কিন্তু যে আমাদের এই বছর হয় 365 দিন বছর হয়। তো এটাকে আমরা ওইভাবে ভাবতে পারি যে এই হাইড্রোজেন অ্যাটমটা কিন্তু আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ডের চারিদিকে ঘুরতেছে। তো এইটাই হচ্ছে প্রিসিশন। তো এরকম যদি আমরা একটা লাটিম চিন্তা করি, যে লাটিমটা যখন আমরা ছাড়ি, তো লাটিমটা কিন্তু যখন অনেক দূরে ঘুরতে থাকে, তো ঘুরতে থাকে যখন, তো ঘুরতে ঘুরতে যখন স্লো হয়ে যায়, মানে পড়ে যাবে, কিন্তু পড়ার আগে কিন্তু অনেকক্ষণ ঘুরতে থাকে। তো এই ঘোরাটাই হচ্ছে প্রিসিশন। লাটিম যে নিজে ঘুরতেছে ওটা কিন্তু প্রিসিশন না, কিন্তু ঘোরার আগে কিন্তু আরেকটা ঘূর্ণন হচ্ছে। ঠিক এটার মতো যেমন এটা নিজে তো ঘুরতেছে, কিন্তু আবার যখন পড়ে যাবে তার গতি কমে যাবে, অর্থাৎ তার অভিকর্ষ বল যখন টানা শুরু করবে, অভিকর্ষ বলের প্রভাবে সে কিন্তু আবার অন্যভাবে ঘুরতে থাকবে, অন্য একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো সেটাই হচ্ছে প্রিসিশন। তো আশা করি বুঝতে পেরেছো, জিনিসটা একটু বুঝতে হবে। তো প্রিসিশন রেট ইজ টার্মড লার্মর ফ্রিকোয়েন্সি। তো এটাই হচ্ছে লার্মর ফ্রিকোয়েন্সি, যে একটা একটা প্রোটন কত দ্রুত ঘুরতে পারে তার ম্যাগনেটিক ফিল্ডের অক্ষ বরাবর। তো when proton pieces together, this is known as in phase. তো এখন এটা তো আমরা একটা প্রোটন নিয়ে কথা বলছি, যখন এখানে শত শত প্রোটন থাকবে, এই শত শত প্রোটন যখন সবগুলা প্রোটনই একইভাবে ঘুরতে থাকবে, একই একই সময়ে বা একই বেগে ঘুরতে থাকবে এই আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ডের বরাবর, মেইন ম্যাগনেটিক ফিল্ডকে কেন্দ্র করে ঘুরতে থাকবে একই সাথে, তখন সেটাকে বলে ইন ফেজ। When protons pieces separately, this is known as out of phase. অর্থাৎ হাইড্রোজেন প্রোটন গুলা যখন আর একসাথে ঘুরবে না, অর্থাৎ এক একটা এক এক সময় ঘুরবে, মানে কোনো প্রোটন স্লো হয়ে যাবে, কিন্তু কোনো প্রোটন আবার দ্রুত ঘুরবে, অর্থাৎ একসাথে ঘুরবে না, সেটাই হবে আউট অফ ফেজ। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, যে আমরা যদি একসাথে 5টা লাটিম একসাথে ছাড়ি, তো সবগুলো লাটিম কিন্তু প্রায় একই বেগে ঘুরতে থাকবে, কিন্তু একটা সময় দেখা যাবে যে কোনো লাটিম একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে বা ওই মাটিতে যদি কোনো কিছু থাকে বাড়ি খেয়ে স্লো হয়ে যাবে, তখন দেখা যাবে যে কোনো লাটিম অনেক দ্রুত ঘুরতেছে, কোনো লাটিম অনেক আস্তে আস্তে ঘুরতেছে, তো সে তখন হবে এটা আউট অফ ফেজ। যতক্ষণ একই বেগে ঘুরবে 5টা লাটিম, তখন হবে ইন ফেজ। তো এটা হচ্ছে হাইড্রোজেন প্রোটনের ক্ষেত্রেও একই রকম ব্যাপার হবে। তো প্রিসিশন, আরেকটা জিনিস আছে প্রিসিশন, যে ইফ এম ইজ নট প্যারালাল টু বি। এখন বিটা হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? বিটা হচ্ছে মেইন ম্যাগনেটিক ফিল্ড, আর এমটা হচ্ছে আমাদের সবগুলা হাইড্রোজেন প্রোটনের মানে সম্মিলিত ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে? আমাদের শরীরে তো আর একটা হাইড্রোজেন প্রোটন থাকে না, হাজার হাজার কোটি কোটি হাইড্রোজেন প্রোটন থাকে। তো যদি আমরা শুধু একটা স্লাইসের কথা চিন্তা করি, যে আমাদের ব্রেনের একটা স্লাইস যদি আমরা চিন্তা করি, তো সেই স্লাইসেও দেখা যাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রোটন আছে। তো সবগুলা প্রোটনের সমষ্টিগত যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে এম, আর বিটা হচ্ছে আমাদের মেশিনের ম্যাগনেটিক ফিল্ড। এই এই দুটা জিনিস যদি আশা করি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তাহলে বি যদি আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ড হয়, এবং এই এম মানে সকল হাইড্রোজেন প্রোটনের ম্যাগনেটিক মোমেন্টটা যদি এই মেইন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল থাকে, when M is not parallel to B, then it pieces clockwise around the direction of B. তো যখন এই মেইন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল থাকবে, তখন কিন্তু এই বি কে কেন্দ্র করে ঘুরবে না, কিন্তু যখনই এই মেইন ম্যাগনেটিক ফিল্ড থেকে সরে যাবে এই ম্যাগনেটিক মোমেন্টটা, তখন কিন্তু এর চারদিকে ঘোরা শুরু করবে। এখন কিভাবে সরে যাবে এটা আমরা আস্তে আস্তে দেখবো। নর্মালি fully relaxed situation has M parallel to B and therefore does not pieces. এই জিনিসটা হচ্ছে যে স্বাভাবিক সময়ে, অর্থাৎ যখন আমরা একটা পেশেন্টকে
মেশিনে ঢুকাই, মেশিনে ঢুকানোর সাথে সাথে কিন্তু আমরা স্ক্যান শুরু করি না। মেশিনে ঢুকানোর সাথে সাথে কি হয়, যে রোগীর শরীরের যত হাইড্রোজেন প্রোটন আছে, রোগী আমরা মেশিনে ঢুকাই তখন রোগীর শরীরে যে হাইড্রোজেন প্রোটন গুলো আছে, ওই হাইড্রোজেন প্রোটনের যে ম্যাগনেটিক ফিল্ড গুলো আছে, ম্যাগনেটিক ফিল্ড গুলা কিন্তু মেশিনের সাথে প্যারালাল অবস্থান করে। অর্থাৎ মেশিনের যে ম্যাগনেটিক ফিল্ড বি আছে, এই বিটা রোগীর যে হাইড্রোজেন প্রোটন গুলার সম্মিলিত ম্যাগনেটিক ফিল্ড এম, এই এমটা হচ্ছে এই বি এর প্যারালাল থাকে, যার কারণে কোনো প্রিসিশন থাকে না। তারপরে যখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দেই, রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া শুরু করি, তখনই কিন্তু এই এমটা আর প্যারালাল থাকে না, তখন এখান থেকে সরে যায় এবং ঘুরতে থাকে। সেটা আমরা আস্তে আস্তে দেখবো কি হয়। আচ্ছা, লারমার ইকুয়েশনটা বুঝতে হবে যে দ্য প্রিসিশন ফ্রিকোয়েন্সি ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য লারমার্স ইকুয়েশন। অর্থাৎ একটা কোন কোন কেমিক্যালের প্রোটন কত দ্রুত ঘুরবে সেটা নির্ভর করে লারমার ইকুয়েশনের উপর। The precisional frequency is often called the Larmor's frequency এবং it is directly proportional to the distance of the magnetic field। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথে এটা সমানুপাতিক হারে বাড়বে। ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে, একটা একটা প্রোটন তত বেশি দ্রুত ঘুরবে। তো এটা হচ্ছে ইকুয়েশন যে ওমেগা ইকুয়াল টু গামা ইন্টু বি। তো ওমেগা হচ্ছে প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, আর গামা হচ্ছে গাইরোম্যাগনেটিক রেশিও ইন হাইড্রোজেন এট 1 টেসলা ইজ 42.8। তো এটা একটা হচ্ছে এক একটা কেমিক্যালের এক একটা গাইরোম্যাগনেটিক রেশিও থাকে, সেটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের যে মেশিনের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তো তাহলে মেশিনের ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে ওই প্রোটনের যে কোন ধরনের প্রোটন আছে ওইটার যদি গাইরোম্যাগনেটিক রেশিও গুণ করা হয়, তাহলে আমরা লারমার ইকুয়েশন, লারমার ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। এখন লারমার ফ্রিকোয়েন্সিটা কেন প্রয়োজন? লারমার ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন কারণ যে আমাদের ফ্রিকোয়েন্সিটা জানতে হবে যে হাইড্রোজেন প্রোটনের ফ্রিকোয়েন্সিটা কত। হাইড্রোজেনের প্রোটনের ফ্রিকোয়েন্সি যত, লার্মার ফ্রিকোয়েন্সি তত, ঠিক ওই মাপের আমাদের রেডিও ফ্রিকোয়েন্সিটা দিতে হবে। নাহলে কিন্তু ওই রেডিও ফ্রিকোয়েন্সি ওই অনুপাতে না দিলে ওই যে আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে প্যারালাল থাকে ওখান থেকে সরবে না। ওখান থেকে সরাইতে হলে অর্থাৎ প্যারালাল থেকে আনপ্যারালাল করতে হলে আমাদের এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী রেডিও ফ্রিকোয়েন্সি রোগীর শরীরে দিতে। তো প্রাইমারি ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আসলে একটা সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। আমরা যেই বর্তমানে যে এমআরআই মেশিন গুলাতে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইউজ করা হয়, এবং এটা সাধারণত 1.5 থেকে 3 টেসলা পর্যন্ত পাওয়ার থাকে। হাইড্রোজেন অ্যাটমস অ্যালাইন প্যারালাল টু অ্যান্টি প্যারালাল টু দ্য প্রাইমারি ফিল্ড। অর্থাৎ যখন একটা রুগীকে মেশিনের ভিতর ঢুকানো হয়, তখন মেশিনের রুগীর যে হাইড্রোজেন প্রোটন গুলো আছে, এই হাইড্রোজেনের প্রোটনের মধ্যে কিছু হাইড্রোজেন প্রোটন ওই এমআরআই মেশিনের ম্যাগনেটিক ফিল্ডের সমান্তরালে থাকে, এবং কিছু হাইড্রোজেন প্রোটন মানে বিপরীত দিকে থাকে, অ্যান্টি প্যারালাল থাকে। তো সেটাই এখানে বলছে। এবং এই গ্রেটার প্রপোর্শন অ্যালাইন প্যারালাল, অর্থাৎ বেশিরভাগ প্রোটনই প্যারালাল থাকে মেইন ম্যাগনেটিক ফিল্ডের সাথে, এবং অল্প কিছু প্রোটন আছে যেগুলো অ্যান্টি প্যারালাল থাকে। যেগুলো হাই এনার্জি থাকে ওগুলা অ্যান্টি প্যারালাল থাকে, এবং যেসব প্রোটন গুলো লো এনার্জি থাকে ওগুলা মেশিনের সাথে, অর্থাৎ মেশিনের যে মেইন ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল থাকে। তো আমরা সবসময় আমাদের মেশিনের প্রাইমারি ম্যাগনেটিক ফিল্ডটাকে বিও দ্বারা প্রকাশ করব, বি নট বা বিও, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা হাইড্রোজেন প্রোটন গুলা কিন্তু এক একটা এক এক দিকে মুখ করে আছে। এই অবস্থায় কখন থাকে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায়, যখন আমরা এখন যে অবস্থায় আছি মানে মেশিনের বাইরে,
আমাদের শরীরের হাইড্রোজেন প্রোটন গুলা কিন্তু এক একটা এক এক দিকে মুভ করে আছে, তাদের ম্যাগনেটিক মোমেন্টটা কিন্তু এক একটা এক এক দিকে। কিন্তু যখনই তাদেরকে মেশিনের ভিতরে আনা হবে, তখনই দেখা যাবে যে এই হাইড্রোজেন প্রোটন গুলা কিন্তু আর এলোমেলো ভাবে থাকবে না, তারা মেশিনের সাথে প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল থাকবে। মেশিনের ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে কিছু প্রোটন প্যারালাল থাকবে, অর্থাৎ ডিরেকশন ঠিক মেশিনের মেইন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের দিকে থাকবে, এবং কিছু প্রোটন উল্টো দিকে থাকবে। তো এটাই হচ্ছে ঘটে। এখন আমাদের যে ম্যাগনেটের অ্যাক্সিসটা বুঝতে হবে, যে এটা যদি আমরা একটা আমাদের এমআরআই মেশিনের ম্যাগনেট ধরি, এবং এই ম্যাগনেটের ভিতরে আমরা তিনটা অ্যাক্সিস কল্পনা করি, একটা হচ্ছে জেড অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিসটা যেই বরাবর থাকে সেটাই হচ্ছে মেইন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ঠিক আছে? তাহলে এই জেড অ্যাক্সিসটা হচ্ছে মানে রুগীর মাথা থেকে পার যে দিকটা, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, অর্থাৎ সুপেরিয়র টু ইনফেরিয়র হচ্ছে জেড অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে রুগীর রাইট টু লেফট, এবং ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে রুগীর অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র। তো এই তিনটা অ্যাক্সিস আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা এই ভবিষ্যতে আরো বুঝতে পারবো। তাহলে এই তিনটা জিনিস আমাদের বুঝতে হবে, যে এই ম্যাগনেটের তিনটা অ্যাক্সিস কল্পনা করতে হবে। একটা হচ্ছে জেড অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মানে 3D কল্পনা করতে হবে আমাদের মেশিনের ম্যাগনেটটাকে। এখন আসি গ্রেডিয়েন্ট কয়েলস গুলা কি। তো আমি যখন প্রথম ক্লাস শুরু করি বলছিলাম যে গ্রেডিয়েন্ট কয়েলস থাকে মেশিনের ভিতরে। তো মেইন ম্যাগনেটের ভিতরে গ্রেডিয়েন্ট কয়েল থাকে। তো অল্টার দ্য প্রাইমারি ম্যাগনেটিক ফিল্ড, তো গ্রেডিয়েন্ট কয়েলটার কাজ হচ্ছে যে আমাদের যে মেইন ম্যাগনেটিক ফিল্ড আছে এটাকে পরিবর্তন করা। এখন পরিবর্তন করবে, তো মেইন ম্যাগনেটিক ফিল্ডটাকে পরিবর্তন করবে কোন দিকে? এক্স, এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস, এই তিন অ্যাক্সিস বরাবর গ্রেডিয়েন্ট কয়েলস থাকে। এবং গ্রেডিয়েন্ট কয়েলস এর কারণে মেইন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটে, এবং রেসপন্সিবল ফর লাউড নয়েস অফ এমআরআই। অর্থাৎ এমআরআই যে প্রচন্ড শব্দ হয়, এই শব্দটার কারণই হচ্ছে এই গ্রেডিয়েন্ট কয়েল গুলো অনেক দ্রুত কাঁপতে থাকে। এবং অ্যালাউ স্পেশাল এনকোডিং ফর এমআরআই ইমেজেস ইন দ্য এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস অর লোকালাইজেশন। তো এটা বুঝাইছে যে স্পেশাল এনকোডিং মানে হচ্ছে যে আমরা একটা রুগীর সিগন্যালটা মানে কোন দিক থেকে আসতেছে, যে রুগীর মানে রাইট সাইড থেকে আসতেছে না লেফট সাইড থেকে আসতেছে, বা রুগীর অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র সাইড থেকে আসতেছে, না রুগীর মাথার দিকে না পায়ের দিকে, এই জিনিসটা কিন্তু গ্রেডিয়েন্ট কয়েল এর মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে। এটাই হচ্ছে স্পেশাল এনকোডিং। তো গ্রেডিয়েন্ট কয়েল হলো এরকম থাকে, যে আমরা যদি চিন্তা করি যে জেড কয়েল হচ্ছে, বা জেড জেড কয়েল মানে রুগী জেড অ্যাক্সিস বরাবর যে কয়েলটা থাকে, এই গ্রিন যে কয়েলটা, এটা হচ্ছে জেড কয়েল। একটা মাথার দিকে থাকে আর একটা পায়ের দিকে থাকে। ওয়াই কয়েলটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যে কয়েলগুলো থাকে, যে হলুদ কালার যে কয়েলগুলো, একটা উপরে থাকে মাথার উপরে এবং আরেকটা পিঠের নিচে থাকে, এটা হচ্ছে ওয়াই কয়েল বা ওয়াই গ্রেডিয়েন্ট কয়েল। আরেকটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে কয়েলটা থাকে, সেটা হচ্ছে এই লাল কালার যে অংশটা, এটা হচ্ছে, একটা হচ্ছে রুগীর ডান দিকে থাকে কয়েলগুলো, আরেকটা হচ্ছে রুগীর বাম দিকে থাকে। তো এই কয়েলগুলোর মাধ্যমে মেশিন বুঝতে পারে যে সিগন্যালটা আসলে কোথা থেকে, রুগীর কোথা থেকে সিগন্যালটা আসতেছে, এই কয়েলের মাধ্যমে মেশিন বুঝতে পারে। যেহেতু তিন দিকেই কয়েল দেওয়া আছে, এই তিন দিক থেকেই মেশিন বুঝতে পারে যে সিগন্যালটা কোথা থেকে আসতেছে। এখন গ্রেডিয়েন্ট কয়েল কিভাবে একটা মেইন ম্যাগনেটিক ফিল্ড কে পরিবর্তন করে সেটা দেখবো। তো প্রথম ছবিটা দেখি, যে প্রথম ছবিটাতে মনে করি আমরা কোনো গ্রেডিয়েন্ট কয়েল নাই, শুধু মেইন ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে দেখা যাবে যে
মেইন ম্যাগনেটিক ফিল্ড এর কারণে যে হাইড্রোজেন যে প্রোটন গুলা, এই প্রোটন গুলো কিন্তু সবগুলা কিন্তু একই বেগে একই গতিতে ঘুরতে থাকবে এবং একই ডিরেকশনে ঘুরতে থাকবে, যার কারণে মেশিনের মানে রোগীর শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা জায়গায় সমান ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সমান ম্যাগনেটিক ফিল্ড রোগীর শরীরে থাকবে। কিন্তু দ্বিতীয় ছবিটাতে যদি দেখি যে এটা একটা, কল্পনা করি এটা একটা গ্রেডিয়েন্ট কয়েল, এটা একটা গ্রেডিয়েন্ট কয়েল। তো এই গ্রেডিয়েন্ট কয়েলটার ফলে যে কয়েলের এখানে স্ট্রেন্থ বেশি, এখানে স্ট্রেন্থ বেশি, বা এখানে এখানে স্ট্রেন্থ কম, অর্থাৎ প্রথম দিকে শুরুতে স্ট্রেন্থ কম এবং পরের দিকে স্ট্রেন্থ বেশি। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে এবং এই এরিয়া বরাবর যে প্রোটন গুলো থাকবে, এই প্রোটন গুলো স্লোয়ার থাকবে, অর্থাৎ প্রোটন গুলো আস্তে আস্তে ঘুরবে, একটু ধীরে ধীরে ঘুরবে। এবং এই দিকের যে প্রোটন গুলো, এই প্রোটন গুলো অনেক দ্রুত ঘুরবে, যার কারণে এরকম হবে, কারণ যে এই গ্রেডিয়েন্ট কয়েলের প্রভাবে আমাদের মেইন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটবে। এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কম থাকবে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি থাকবে, যার কারণে এই অঞ্চলে যে প্রোটন গুলো এগুলো আস্তে আস্তে ঘুরবে এবং ডিরেকশন চেঞ্জ থাকবে, এবং এই প্রোটন গুলো দ্রুত ঘুরবে এবং এর ডিরেকশন অন্যদিকে থাকবে। তো আশা করি বুঝতে পারছো যে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে গ্রেডিয়েন্ট কয়েলের কারণে তার স্ট্রেংথ কম থাকে, মানে একদিকে কম থাকে একদিকে বেশি থাকে। এবং এই কম বেশি করার কারণ হচ্ছে যে যদি আমরা সব জায়গায় যদি সমান স্ট্রেংথ থাকে, তাহলে তো মেশিন বুঝতে পারবে না যে আসলে কোন জায়গা থেকে স্লাইসটা আসছে। কিন্তু যদি আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে ফোটন গুলাকে, আসলে যে হোয়াট হ্যাপেন্স ইন দা ম্যাগনেট, মানে ম্যাগনেটের ভিতরে কি ঘটে সেটা আমি আগেও বলছি, এখন ছবির সাহায্যে আমি দেখাচ্ছি। যে নর্মালি উইদাউট ম্যাগনেটাইজেশন the hydrogen atoms are spinning in their own spin states randomly, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এই যে হাইড্রোজেন অ্যাটম গুলো র্যান্ডমলি থাকে, অর্থাৎ একটা এক এক দিকে মুখ করে ঘুরতে থাকে। কিন্তু যখন তাদেরকে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আনা হয়, তখন দেখা যায় যে কিছু, বেশিরভাগ হাইড্রোজেন প্রোটন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল ভাবে থাকে এবং অল্প কিছু হাইড্রোজেন প্রোটন অ্যান্টি প্যারালাল ভাবে থাকে। তো মেশিনের যে মেইন ম্যাগনেটিক ফিল্ডের দিক বিও তার দিকে প্যারালাল থাকে বেশিরভাগ, আর কম ভাগ হচ্ছে উল্টো দিকে মুখ